আসসালামু আলাইকুম টেক লাভার্স, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিওর টাইটেলটি হলো ভিভো এক্স 200 এফই বেস্ট ক্যামেরা ফোন। ওকে, ভিভো এক্স 200 এফই বেস্ট ক্যামেরা ফোন, এটা নিয়ে আজকে আমরা কি রিয়াকশন করবো। তো ভিডিওটি নিচে অবশ্যই ট্যাগ জাপুর চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম। তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। চলো বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। 50 থেকে 55 হাজার টাকা বাজেট একটা বেস্ট ক্যামেরা ফোন কিনতে চান, বাট আপনি স্যামসাং অথবা আইফোন এই দুইটা থেকে একটাতেও যেতে চান না, একটু ভিন্ন কিছু ট্রাই করতে চান, তাহলে আপনার জন্য পারফেক্ট ক্যামেরা ফোন হচ্ছে এইটা। দিস ইজ ভিভো ওয়াও ওয়াও, এক্স টু ইমপ্রেসিভ। হান্ড্রেড এফই। যদিও কিনা এটা নতুন ফোনটা প্রাইস। দেখো, ডিজাইনটা দেখো, ডিসপ্লেটা একদম রাউন্ড শেপ ডিসপ্লে, প্লাস পিছনে যে রেয়ার প্যানেলের যে ডিজাইনটা ভাই এক কথায় অসাধারণ ভাই, ইমপ্রেসিভ। তো চলো বিউটি প্লে করি। অ্যারাউন্ড 70 হাজার টাকা, কিন্তু ইউজড মার্কেটে এখন 50 থেকে 55 হাজার টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, ওকে, এবং এই বাজেটে এটাকে বেস্ট ক্যামেরা ফোন বলাই চলে। কারণ হচ্ছে এই বাজেটে যে আইফোন অথবা স্যামসাং ফোনগুলো রয়েছে কিংবা পিক্সেল, সেগুলো থেকে অনেক অনেক গুণে বেটার অপশন হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে এইটার পোর্টেড ভাই অস্থির লেভেলের। X200 Pro অথবা X200 সেইগুলোর সাথেও মোটামুটি ভালোভাবে কিন্তু কম্পিট করতে পারে। যদিও কিনা এটা একটা এফি ভেরিয়েন্ট, বাট এফি ভেরিয়েন্ট হলেও কিন্তু এটা খুবই খুবই প্রিমিয়াম। কারণ আপনি দেখতেই পারতেছেন যে এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক। আসলে আসলে যদিও কিনা দেখে আইফোনের যে বেস ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোর মতো লাগে, কিন্তু সেইগুলোর থেকেও কিন্তু ক্যামেরা অনেক বেটার। আপনি দেখতেই পাচ্ছেন যে এর ক্যামেরা মডিউলটাও কিন্তু সেগুলো থেকে অনেক বড় মনে হচ্ছে। এই জায়গায় দুইটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা আছে। অবশ্যই এই জায়গায় একটা 3x টেলিফোটো লেন্স থাকছে এবং একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। এই ভিডিওতে এটার ক্যামেরা নিয়ে একটু বেশি কথা হবে, কিন্তু কথা হচ্ছে যে আপনি এই ফোন এখন আপনি কই পাবেন এই ইউজড মার্কেটে? অবশ্যই আপনি পেয়ে যাবেন গ্যাজেট ম্যানে। এই X200 এফই অথবা যে কোনো ধরনের ইউজড অথবা ব্র্যান্ড নিউ স্মার্টফোন কেনার জন্য আপনি যোগাযোগ করতে পারেন গ্যাজেট ম্যানের সাথে। তাদের ফিজিক্যাল আউটলেট রয়েছে হচ্ছে যমুনা ফিউচার পার্কে। তাছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারবেন অনলাইনে। তো তাদের ব্যাপারে সকল কিছু ডিটেল থাকছে ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে। এনিওয়ে, শুরুতে কথা বলা যাক এটা ডিজাইন নিয়ে। আপনার চোখ বন্ধ করে যদি দুই হাতে দুইটা ফোন দেওয়া হয়, এক হাতে একটা আইফোন 17 অথবা 16 এবং এক হাতে এই ফোনটা, আপনি বুঝতেই পারবেন না যে আসলে ডিফারেন্সটা কোন জায়গায়। কারণ এটা ডিজাইন অলমোস্ট ওইটার মতোই বলতে পারেন, একদমই বক্সিয়ার ডিজাইনের। হুম, বাট যেহেতু ডিজাইনটা কিন্তু আইফোনের মতো হলো, বক্সের ডিজাইন হলো, ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর দেখতে, খুবই প্রিমিয়াম লাগছে। এটা যে একটা প্রিমিয়াম ফোন দেখে মনে হচ্ছে। আর ডিজাইনটা প্লাস কি ডিসপ্লেটা বেশ সুন্দর, রাউন্ড শেপ ডিসপ্লে, ন্যানো চিন বেজেল, তো যেটা দেখতে আসলে ইমপ্রেসিভ। তো ওভারঅল ডিজাইন, বিল্ড কোয়ালিটি আসলে আই থিঙ্ক ভালোই হবে, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এটার নামের পিছনে এফই রয়েছে, আপনার মাথায় হয়তো চিন্তা আসতেই পারে যে এটার মধ্যে প্রচুর পরিমাণের কস্ট কাটিং করা হুম। হয়েছে, কিন্তু না ভাই, এটা একদম ফ্ল্যাগশিপ কিলার ফোন বলা চলে। কারণ ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে খুব ভালোভাবে টক্কর দিতে পারে, এবং কোনো জায়গায় কস্ট কাটিং করেছে কিংবা বিল কোয়ালিটিতে কস্ট কাটিং করেছে এরকম কোনো কিছুই কিন্তু এটার মধ্যে খুঁজে পায় না। যেরকম হচ্ছে এফই সিরিজটারই একটা অল্টারনেটিভ বলতে পারেন আইফোন 17 অথবা স্যামসাংয়ের যে এফই সিরিজ রয়েছে S25 এফই, এই টাইপের ফোনগুলো। তো সেইগুলোর সাথে দেখা যায় যে মোটামুটি ভালোভাবেই কিন্তু মানে কম্প্রোমাইজ করা হয় অনেক জায়গায়, কিন্তু এটার মধ্যে কোনো অবস্থাতেই কম্প্রোমাইজ আমি এখন পর্যন্ত দেখি নাই। আর এই ফোনের সাইজটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে, খুবই কম্প্যাক্ট, একদমই মিনি সিরিজের কোনো ফোন না, আবার একদম বড় সড়ো কোনো ফোনও না, একদমই কম্প্যাক্ট ফোন যেটাকে বলে সেইটাই এটা। আমার এই ছোট্ট হাতের মধ্যে খুবই পারফেক্টলি এই ফোনটা মানে গ্রিপ করতে পারতেছিলাম। যদিও কিনা এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটা একটু নিচের দিকে, যার কারণে রিচ করতে একটু প্রবলেম হয়। এটা যদি একটু উপরের দিকে হতো তাহলে খুব ইজিলি আনলক করা যেত, কিন্তু এটার মধ্যে ভিভো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করেছে। এটার মধ্যে আচ্ছা আলট্রাসোনিক আচ্ছা ইউজ আচ্ছা। করলে আরেকটু ফাস্ট আনলক হতো, বাট সেটাই যেটা তো, আছে মানে সেটা। দামটা যখন তোমার 70,000 টাকা, বাট এটা তোমার কি ইউএস মার্কেটে অবশ্যই 50-55 হাজার পাওয়া যাচ্ছে। বাট এখানে যদি অপটিক্যালের বলতো, যদি একটা আর প্লাস মানে কি ফিঙ্গারপ্রিন্ট দিত, তাহলে আরো বেশি ভালো, তারও বেশি ফাস্ট হতো, দেখতে আরো খুবই ভালো হতো। বাট দাম হিসেবে অপটিক্যালটা একটু কম কম লাগে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। এটা খুবই ফাস্ট আনলক হয়। এই জায়গায় যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা 6.31 ইঞ্চির এলটিপিও ও আচ্ছা অ্যামোলেড আচ্ছা আচ্ছা ডিসপ্লে। আচ্ছা। এটার মধ্যে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং এটা হ্যাঁ আচ্ছা, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, আর এলটিপিও ডিসপ্লে, ঠিক আছে। তো এটা অবশ্যই একটা রাউন্ড শেপ ডিসপ্লে। তো মনে হচ্ছে যে চিন বেজেলটা, হ্যাঁ মানে মানে পুরোপুরিটাই ন্যানো, ঠিক আছে, পুরোটাই ন্যানো, বাট লোয়ার বেজেল না একটু মোটামুটি স্লাইডলি একটু মোটা, এই আর কি। বাট ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, বাট ডিসপ্লেটা ছোট ডিসপ্লে, 6.31 ইঞ্চির ডিসপ্লে, যেটা একটা সমস্যা। এখানে যদি 6.50 হতো তাহলে আরও বেশি মানে মোটামুটি একটা ব্যালেন্স ডিসপ্লে হতো এই আর কি। বাট ওভারঅল যাদের কাছে ছোট ডিসপ্লে বেশি পছন্দ, তাদের অবশ্যই এটা ভালো লাগবে এই আর কি। তো ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর এই আর কি। তো চলো বিউটি প্লে করি। পিক ব্রাইটনেস কিন্তু 5000 নিটস, যার কারণে যখন আউটডোরে গিয়ে আপনি ডিরেকশনাল লাইট ইউজ করবেন আপনার কাছে মনে হবে না যে ব্রাইটনেস আর একটু বেশি দরকার, কারণ এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল। আর ডার্ক এনভায়রনমেন্টেও এটাকে ইউজ করে দেখেছি যে ব্রাইটনেসটা অনেক বেশি লো হচ্ছিল, যার কারণে চোখের উপরে খুব বেশি একটা প্রেশার কিন্তু পড়ে না। কিন্তু এই ডিসপ্লেটার যে জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার চিন বেজেল। আপনি দেখেন যে এটা কতটা সিমেট্রিক্যাল এবং ন্যারো বেজেল, ঠিক আছে। যার কারণে হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লেই ধরে বসে আছি। একটু দূর থেকে দেখলে মনে হয় যে আইফোনের যে প্রো কিংবা প্রো ম্যাক্স মডেলগুলো রয়েছে সেইগুলোর
মতোই ডিসপ্লেটা মনে হয়, মানে উইদাউট হ্যাঁ, ডাইনামিক। ডিসপ্লেটা আসলে সুন্দর। ঠিক আছে? ডিসপ্লেটা আসলে সুন্দর। আর বিশেষ করে রাউন্ড শেপ ডিসপ্লে হওয়ার কারণে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগছে। আর ওই যে বললাম এই পাঞ্চ হোল কাটারও যদি আরেকটু ছোট করতো তাহলে দেখতে আরো বেশি সুন্দর হতো। বাট মোটামুটি ঠিক আছে। বাট আরেকটু ছোট করলে না আরেকটু বেশি ভালো হতো আরকি। বাট ওভারঅল ডিসপ্লেটা বেশ সুন্দর। তো চলো বিউটি প্লে করি। আইল্যান্ড একটা আইফোনের ডিসপ্লে বলতে পারেন, কারণ এটা ডিসপ্লেটা একদমই ফ্ল্যাট। আমার কাছে পার্সোনালি ফ্ল্যাট ডিসপ্লেটাই বেশি ভালো লাগে। বাট এইটা স্যামসাং লেভেলের কালারফুল এবং বিবিড ছিল ডিসপ্লেটা। আমি কিন্তু পার্সোনালি হচ্ছে পিক্সেল এবং নাথিং এর ডিসপ্লে খুব বেশি একটা পছন্দ করি না, কারণ সেগুলো কেমন যেন একটু মাটি মাটি কালার দেয়, মানে কালারলেস মনে হয় দেখে। বাট এটা কিন্তু অনেক বেশি কালারফুল ছিল। আপনি যদি এটা ইউজ করেন আপনার কাছে মনে হবে যে একটা মানে স্যামসাং না টাইপের অবশ্যই, ডিসপ্লে ইউজ অবশ্যই কালারফুল করতেছেন। একটা বাট ডিসপ্লে। যদিও কিনা এখন স্যামসাং এর সাথে অনেক ডিসপ্লে খুব ভালোভাবে কম্পিট করতে পারে, এটা ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এটার মধ্যে গ্রিন লাইন কিন্তু পড়তেও পারে। বাট ওইরকম রেকর্ড টেকর্ড এখনো দেখি নাই যে কারো কাছে X200F এর মধ্যে গ্রিন লাইন পড়ে গেছে, কারণ ভিভোর ফোনগুলোতে গ্রিন লাইন পড়ে যাওয়ার হিস্ট্রিটা কিন্তু অনেক অনেক বেশি কম। এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিক থেকেও অনেকটা এগিয়ে আছে। এই জায়গায় মিডিয়াটেক ডায়মন্সিটি ওয়াও! 9300 প্লাস ইমপ্রেসিভ। যে 4 ন্যানোমিটারের চিপটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে, এবং এটা কতটুকু পাওয়ারফুল সেটা আই থিঙ্ক সবাই জানেন অতদিনে, অবশ্যই। কারণ যে এটার মধ্যে অরিজিন ওএস রয়েছে, যদিও কিনা এটা রিলিজ হয়েছিল ফান্টাস ওএসে, বাট পরবর্তীতে আপডেট দিয়ে এটার মধ্যে কিন্তু অরিজিন ওএস দেওয়া হয়েছে, এবং ফান্টাস ওএস থেকে কিন্তু অরিজিন ওএস এর যে মানে অপটিমাইজেশন বলেন কিংবা ফিচারগুলো বলেন সেগুলো কিন্তু অনেক অনেক বেশি বেটার। এবং এটার মধ্যে কিন্তু আপনি মেজর সফটওয়্যার আপডেট পাবেন 4 বছর। তার মানে হচ্ছে এটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এসেছিল, 4 বছর যদি আপডেট পান তাহলে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত হচ্ছে, যেটার মধ্যে আপনি সফটওয়্যার সাপোর্ট পাবেন। আর অরিজিন ওএস তো দিনে দিনে অনেক বেশি বেটার করতেছে, কারণ ভিভো আইকিউ যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু এখন অরিজিন ওএস গ্লোবালি অ্যাভেলেবেল হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমার হাতে কিন্তু এটার মানে গ্লোবাল ভেরিয়েন্ট রয়েছে। এটারই একটা চাইনিজ ভেরিয়েন্ট পাওয়া যায় যেটার নামও কিন্তু চেঞ্জ হয়ে যায়, সেটার নাম হচ্ছে S30, এবং সেটা কিন্তু আরও কম টাকায় পাওয়া যায়। দেখা যাচ্ছে যে নতুনই হয়তো আপনি 50-60 হাজার টাকায় দিয়ে পেয়ে যেতে পারেন। যাই হোক, এটার পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আপনি রেগুলার লাইফে ইউজ করতে গেলে পারফরমেন্স নিয়ে একবারও প্যারা খাবেন না, কিন্তু যদি আপনি একদম স্পেশালি গেমার হয়ে থাকেন, ডেডিকেটেডলি গেমিং করবেন, তাহলেও আপনি এই জায়গায় হতাশ হবেন না, কারণ এটার গেমিং পারফরমেন্সও অনেক বেশি ভালো ছিল। যদিও কিনা গেমিংয়ের জন্য এই ফোনটাকে সাজেস্ট করা যায় না, অবশ্যই। কারণ এটা অবশ্যই ক্যামেরা কেন্দ্রিক ফোন বলতে মানে ভিভোর ফোনগুলো কি আসলে ক্যামেরা কেন্দ্রিক হয়ে থাকে এটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না। বাট এটা যে মানে কি মানে এসএসডি দিয়েছে এটা কিন্তু একটা অবশ্যই পাওয়ারফুল এসএসডি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্লাস। তো যেটা অবশ্যই একটা পাওয়ারফুল চিপসেট। তো যেটা অলমোস্ট স্ন্যাপড্রাগন 8 Gen 1 বা 8 Gen 2 এর সাথে তোমরা কম্পেয়ার করতে পারো। ঠিক আছে? তো আবার রেগুলার কাজ, ভিডিও এডিটিং সবকিছু কি অনায়াসে স্মুথলি করতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস কি যারা গেমার আছে তারা অবশ্যই এটাতে গেমিংও করতে পারবে। ঠিক আছে? মানে PUBG, ফ্রি ফায়ার, তারপর কল অফ ডিউটি বা সিওডি যেটাই বলো। তো সবকিছু কি করতে পারবে অনায়াসে কি একদম স্মুথলি করতে পারবে। ঠিক আছে? যেটা কিন্তু আসলে অসাধারণ। মানে একটা ক্যামেরা ফোন হিসেবে আমরা কি গেমিংও করতে পারতেছি, যেটা কিন্তু আসলে গুড সেম। মানে ওভারঅল বলা যায় এটা কি একটা অলরাউন্ডার ফোন। তো চলো বিউটি আবার প্লে করি। থেকে আরো কম দামে এর থেকে বেটার পারফরমেন্স ওয়ালা স্মার্টফোন কিন্তু পাওয়া যায়। এই ধরনের ফোন যারা কিনবে ক্যামেরা সেন্ট্রিক ফোন, তারা হয়তো বা শখের বসে টাইম পাস করার জন্য টুকটাক গেমিং করে থাকবেন, সেই ধরনের গেমারদের জন্য কিন্তু এটা সাজেস্ট করাই যায়, কারণ ইজিলি যে কোনো ধরনের গেম কিন্তু এটাতে প্লে করা যায়। অবশ্যই। যেহেতু এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, যার কারণে আপনার ক্যামেরা নিয়ে জানতে বেশি ইন্টারেস্টেড, যার কারণে অন্য ব্যাপারগুলো নিয়ে খুব বেশি ডিটেইলে কথা বলার কিছু নাই। এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, এবং একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স ইউজ করা হয়েছে, যেটাও 50 মেগাপিক্সেলের, এবং এটা 3x এর একটা লেন্স, এবং এইটা দিয়ে কিন্তু ফটোগ্রাফির গেমটাকে চেঞ্জ করে দিয়েছে এই ফোন, যেটা একটু পরে কথা বলতেছি। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে। আপনি যদি এর মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখেন যে খুবই ব্রাইট এবং ওয়াও, শার্প ওয়াও! পিকচার কিন্তু এটা ক্যাপচার করতে পারতেছে। ছবির কোয়ালিটি দেখো বেশ কালারফুল ছবি প্লাস কি মানে গ্রিন কালারটা মনে হচ্ছে একটু বেশি বুস্ট করে এই আরকি। বাট দেখতে বেশ ব্রাইট বেশ সুন্দর লাগছে। মানে মনে হচ্ছে একদম এখানে তো ডিটেইলস এর কোনো ঘাটতি নেই প্লাস কি একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। এটা কিন্তু আসলে অসাধারণ ইমপ্রেসিভ। তো যারা বিশেষ করে এটা ক্যামেরা কেন্দ্রিক ফোন নিতে চায় তারা অবশ্যই এটা দেখতে পারো। তো যেটা কিন্তু আসলেই ভালো হতে যাচ্ছে। তো চলো বিউটি প্লে করি। এবং দেখা যাচ্ছে যে ভিভোর ফোনগুলো কিন্তু স্যামসাং টাইপের যে মানে একদম বিবিড স্যাচুরেটেড পিকচারগুলো রয়েছে, একদমই সোশ্যাল মিডিয়া রেডি পিকচার, সেটাই। সেই পিকচারগুলো কিন্তু তুলতে পারতেছে। আর দেখলাম এটা ডাইনামিক রেঞ্জও কিন্তু অনেক বেশি ওয়াও! ভালো, শ্যাডো এরিয়াগুলো এবং হাইলাইট জোস! এরিয়াগুলোকে খুব ভালোভাবে কিন্তু এক্সপোজ করতে পারে। অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনেও এটা দিয়ে পিকচার তুলে দেখেছি যে মানে ওভার এক্সপোজ করে ফেলা কিংবা শ্যাডো এরিয়াগুলোকে অনেক বেশি ডার্ক করে ফেলার মতো যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমি একবারও এটাতে ফেস করি নাই। আর এই ফোনের সাথেও যেহেতু ভিভো জায়াসের সাথে কোলাবোরেশন করেছে, যার কারণে কালার নিয়ে নতুন করে বলার কিছু নয়, আপনি চাইলে কিন্তু আপনার ইচ্ছে মতো করে কালার সেট করতে পারবেন। আপনি চাইলে এটা হলো একদমই নাইট মোডের ছবি সম্ভবত। মানে রাতের ছবি। তো যেটা সম্ভবত নাইট মোডে তোলা যাই হোক। তো এটা মানে রাতের ছবিটা দেখো বেশ ক্লিয়ার, বেশ একদম শার্প। মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার মনে হচ্ছে। এটা কিন্তু আসলে অসাধারণ ভাই। আর লাইটের যে ব্যালেন্স গুলো একদম ঠিকঠাকভাবে পারফেক্ট কি ব্যালেন্স করতে পারছে, যেটা কিন্তু আসলে অসাধারণ। তো যারা ফটোগ্রাফি করতে চায় তারা অবশ্যই ফোনটা দেখতে পারো এই আরকি। তো চলো বিউটি প্লে করি।
ট্রু ন্যাচারাল কালারেও পিকচার ক্যাপচার করতে পারবেন, অথবা একটু বিবিড কিংবা জায়েসের যে সিগনেচার কালার রয়েছে সেই কালারগুলো কিন্তু আপনি এই জায়গায় অ্যাপ্লাই করতে হুম। পারতেছেন। প্রত্যেকটা লেন্সে কিন্তু জায়েসের কালার আপনি দেখতে পাবেন। দেন যদি আপনি আলট্রাওয়াইডের পিকচারগুলো দেখেন তাহলে আপনি এই জায়গায় কিছুটা হতাশ হবেন, কারণ এই জায়গায় একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হচ্ছে, যার কারণে দেখা যাচ্ছে যে খুব বেশি ডিটেইল কিন্তু আচ্ছা, ক্যাপচার মানে আল্ট্রা ওয়াইডে 8 মেগাপিক্সেল দিয়েছে, ঠিক আছে, বাট ছবির কোয়ালিটিটাও কিন্তু বেশ কালারফুল। অলমোস্ট মেইন ক্যামেরার মতো আমার কাছে লাগছে। মানে মেইন ক্যামেরা যেরকম বেশি কালারফুল, এটা ওরকম কালারফুল, বাট অবশ্যই শার্পনেস, ডিটেইলসের ঘাটতি আছে অবশ্যই। মানে একটা ৫০,০০০ প্লাস যখন একটা ফোন কিনবো তখন আমার 8 মেগাপিক্সেল এটা আসলে কম। এখানে যদি মানে কি 13 বা 15 মেগাপিক্সেল দিত তাহলে আসলে ভালো হতো। বাট ওভারঅল ছবির লাইটিং কন্ডিশনটা ঠিকঠাক আছে, মানে বেশ লাইট এই আরকি। চলো বিউটি প্লে করি। করতে পারেন। আপনি যদি একটু জুম করেন তখন আপনি ডিটেইলের ঘাটতি হ্যাঁ, এই অবশ্যই জায়গায় দেখতে ডিটেইলস পারবেন। ঘাটতি বাট পাবো। প্রপার লাইট কন্ডিশনে যদি আপনি পিকচার ক্যাপচার করেন তাহলে মোটামুটি ভালো পিকচার কিন্তু তুলতে পারে। বাট একটু লো লাইট কিংবা একটু কমপ্লিকেটেড লাইট সিচুয়েশন হলে দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই স্ট্রাগল করতে শুরু করে, যার কারণে এটার আলট্রাওয়াইডটা খুব বেশি একটা সুবিধাজনক আমার কাছে মনে হয় নাই। কিন্তু যখন আপনি 50 মেগাপিক্সেলের 3x পেরিস্কোপ লেন্সটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন দেখবেন যে ভাই গেমটা কিন্তু টোটালি চেঞ্জ করে দিয়েছে। হুম। কারণ এইটার পোর্ট্রেটের যে এজ ডিটেক্ট এবং ফেসের যে ডিটেল কিংবা ফেসের যে টেক্সচারগুলো রাখতে পারে সেটা এই বাজেটের কোনো ফোনের মধ্যে রাখতে পারে বলে আমার কাছে মনে হয় না। কারণ এটার পিকচার স্যাম্পলগুলো দেখে হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আর এটার পোর্ট্রেট মোডে গেলে আপনি অনেকগুলো ফোকাল লেন্থ পেয়ে যাবেন। এই জায়গায় 23 মিলিমিটার, 35 মিলিমিটার, 50 মিলিমিটার, 85 মিলিমিটার এবং 100 মিলিমিটার পর্যন্ত কিন্তু এটার মধ্যে অপশন রয়েছে। ওয়াও! বাট ম্যাক্সিমাম টাইম হচ্ছে আমি 50 মিলিমিটার এবং 85 মিলিমিটার এই ছবিগুলো তুলেছি এবং এইগুলার ডিটেল এবং শার্পনেস আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। এই বাজেটে কিন্তু এখন S25, হ্যাঁ S25 পাওয়া যাচ্ছে এবং S25 থেকে পোর্ট্রেটের দিক থেকে অনেক অনেক বেশি বেটার মনে হয়েছে এটার পিকচারগুলো। এবং এই জায়গায় মানে ভিভো ফোন যেহেতু ফেসটাকে একটু ব্রাইট করবে এবং কিছুটা একটু সফট করে, আপনি চাইলে কিন্তু এর বিউটিফিকেশনটাকে অফ করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে যে ফেসটাকে একটু ব্রাইট করে একদম না, সোশ্যাল ফেসটাকে মিডিয়া ব্রাইট করে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। ঠিক আছে? হ্যাঁ, একটু স্মুথ করে ফেলে, একটু ব্রাইট করে, যেটা দেখতে আসলেই খারাপ লাগে না। মানে এরকম ছবি কি আমরা বেশিরভাগ সময় কি পছন্দ করি। তো ওভারঅল যারা একদম কি মানে ন্যাচারাল ছবি পছন্দ করো তাদের কাছে হয়তো ভালো লাগবে না। বাট যারা একদম সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ পছন্দ করো তাদের কাছে কি ছবিগুলো বেশ ভালো লাগবে। আর এখানে যে ব্লারনেসটা না একদম কি একদম একদম কি মনে হচ্ছে মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছে। ঠিক আছে? যেটা কিন্তু আসলেই ভালো। ব্লার মানে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা এটা একদম ঠিকঠাকই মনে হচ্ছে, যেটা কিন্তু একটা এক কথায় অসাধারণ। ওভারঅল আমার কাছে ছবি কোয়ালিটি বেশ ভালোই আরকি। তো চলো বিউটি প্লে করি। রেডি পিকচার যেটাকে বলে সেটাই কিন্তু দিচ্ছিল হুম। এবং কালারটাও কিন্তু পোর্ট্রেটের মধ্যে ভালোই একুরেট রাখতে পারে। কিন্তু আমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটার এজ ডিটেক্ট। কোনো অবস্থাতেই এটার এজ ডিটেক্ট একবারও মিস করতে দেখি নাই, যার কারণে ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই বাজেটে বেস্ট ক্যামেরা ফোন এটাই, কারণ ম্যাক্সিমাম মানুষজন এখন পোর্ট্রেট ফটোগ্রাফি করে থাকে। দেন যদি আপনি এটার ফ্রন্ট ক্যামেরা আসেন তাহলে কিন্তু আপনি এই জায়গায় একটা আবারও 50 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, আচ্ছা, আচ্ছা। যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়াও! সেলফি তোলা যায়। কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলে আইডিয়া করতে পারবেন যে হুম। আসলে এটার ফ্রন্ট ক্যামেরা থেকে কেমন পিকচার অবশ্যই আপনি। ছবির কোয়ালিটি বেশ গুড। মানে তুমি বলা যায় সেলফি ক্যামেরা যেরকম ছবি দরকার সেরকমই ছবি প্রোভাইড করছে। এটা কিন্তু আসলে বলে হ্যাঁ, ছবিগুলো বেশ কালারফুল, বেশ ব্রাইট। যদিও মেইন ক্যামেরার মতো ছবিগুলো লাগছে না, একটু ডার্কিশ মোড মনে হচ্ছে। বাট ওভারঅল ছবির কোয়ালিটি বেশ গুড অবশ্যই। মানে তুমি এই ছবিগুলো কি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো ছবির কোয়ালিটি বেশ গুড এই আরকি। তো চলো বিউটি প্লে করি। পাবেন। এটা আই থিংক কেউ কমপ্লেইন করবে না। কারণ 50 মেগাপিক্সেল সেলফি ওয়েট ক্যামেরা গাইস, দিয়ে আমরা একটু হেডফোনটার কানেকশন লস হয়েছে, আমি একটু ঠিক করে নেই। অনেক সুন্দর ছবি তোলা হ্যাঁ, যায়। ওকে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে এটার যে পোর্ট্রেট রয়েছে মানে ফ্রন্ট ক্যামেরায় যখন আপনি পোর্ট্রেট ইউজ করবেন সেইটারও কিন্তু এজ ডিটেক্ট অনেক ভালো। হুম। দেন যদি আপনি এটার ভিডিওতে আসেন তাহলে এই জায়গায় আপনি সর্বোচ্চ 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওকে। এই জায়গায় 8K এর গিমিক বা এই টাইপের কোনো কিছুই নাই। এটার মেইন লেন্স এবং টেলিফোটো লেন্স দিয়ে কিন্তু 4K 60 fps এ ভিডিও রেকর্ড করা যায়। বাট যেহেতু এটার মধ্যে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে, যার কারণে আলট্রা ওয়াইডের মধ্যে আপনি 4K এর কোনো অপশন কিন্তু পাচ্ছেন না। এই জায়গায় আপনাকে সর্বোচ্চ হচ্ছে 1080p 30 fps পর্যন্ত লিমিট থাকতে হবে। তো চলুন আউটডোরে গিয়ে এটার একটা ভিডিও টেস্ট করে আপনাদেরকে দেখায় যেটা দিয়ে কেমন ভিডিও করা যায়। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে X200F এর পোর্ট্রেট ভিডিও। আইফোনে আমরা যেটা সিনেম্যাটিক মোডে চিনে থাকি সেটাই হচ্ছে ভিভো এবং স্যামসাং এ তারা এটাকে পোর্ট্রেট ভিডিও বলে, এবং সিনেম্যাটিক মোড থেকে পোর্ট্রেট ভিডিও নামটাই বেশি সুন্দর এবং বেশি কার্যকর। যাই হোক, এনিওয়ে এটা দিয়ে যদি ভিডিও করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন এবং সর্বোচ্চ লিমিটেশন হচ্ছে আপনার এই জায়গায় 1080p 30 fps, তার বেশি ভিডিও কিন্তু আপনি এটা দিয়ে চাইলে করতে পারবেন হুম। না। এবং এইটার মানে হোয়াইট ব্যালেন্স কতটুকু কন্ট্রোল করতে পারতেছে বা এক্সপোজার কতটুকু কন্ট্রোল করতে পারতেছে সেটা আই থিঙ্ক বুঝতেই পারতেছেন। আমি একদম সূর্যের অপোজিট সাইড থেকে সূর্যের যে ডিরেকশন রয়েছে সেই ডিরেকশনে এসে আপনাদেরকে দেখাচ্ছি। না, ভিডিও মানে আমরা পোর্ট্রেট ভিডিও করতে পারবো 1080p তে ভিডিও শুট করতে পারবো, যেটা বুঝলাম। তো এখানে ভিডিও কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল অবশ্যই রেজোলিউশনের ঘাটতি, যেহেতু 1080p তে ভিডিও শুট করতে পারছে মানে হচ্ছে, তো অবশ্যই রেজোলিউশনের ঘাটতি। বাট ফেসটাকে না বেশি স্মুথ করে ফেলছে, ঠিক আছে? মানে ফেসটাকে একটু বেশি ফর্সা করে ফেলছে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল ভিডিও কোয়ালিটি মোটামুটি গুড, এভারেজ বলা যেতে পারে এই আরকি। আর 4K তে এখন আমার দেখার আছে। তো চলো বিউটি প্লে করি।
এটার এইচডি টেক কতটুকু ভালো করতে পারে সেটা আই থিঙ্ক একটা আইডিয়া করতে পেরেছেন। এখন এটা দিয়ে যখন আপনি 1x এ ভিডিও করবেন তখন চাইলে কিন্তু আপনি 3x এ শিফট করতে পারবেন না, আপনাকে ভিডিওটা কেটে তারপরে হচ্ছে 3x এ শিফট করতে হবে। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে 3x এর রেকর্ড হচ্ছে, আমি শিওর না যে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। যদি 3x এ ভিডিও রেকর্ড করতে চান তাহলে এরকম একটা ভিডিও পাবেন, এবং যদি আপনি চান তাহলে একটা মাইক্রোফোন চ্যানেল ইউজ করতে পারেন। যেহেতু এখন সিলিকন কার্বনের যুগ, এই ফোনটার বয়স খুব বেশি দিন হয় নাই, 6-7 মাস আগেই হচ্ছে যে মার্কেটে আসছে, কিছুটা বেশি হতে পারে। তো সেই সময় সিলিকন কার্বন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে, এবং এটা যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট যার কারণে এটার মধ্যে 6500 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, ওকে। এবং এটার ব্যাটারি ব্যাকআপ বাই ইনসেন লেভেলের ছিল। এইটা থেকে আপনি অনায়াসেই 10 ঘন্টার মতো এসওটি কিন্তু পেয়ে ওয়াও! যাবেন। এটাকে আমি রেগুলার লাইফে ইউজ করে দেখেছি যে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। একদমই হেভি ইউজ যদি আমি প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতে শুরু করি তখন একদিন মোটামুটি পার করে দিচ্ছিল। বাট যদি আপনি একটু লাইট ওয়েট ইউজ করেন, একটু কম ইউজ করেন বা ক্যামেরা কম ইউজ করেন, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা 1.5 দিন আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিবে। যার কারণে ইউজড মার্কেট থেকেও যদি কিনেন, ব্যাটারি ব্যাকআপটা আপনাকে কখনোই হতাশ করবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে আসলে এই 55,000 টাকা অ্যারাউন্ড প্রাইস রেঞ্জ, মানে হচ্ছে ফোনের কন্ডিশনের উপর প্রাইসটা কিছুটা ডিপেন্ড করে এদিক সেদিক হতে পারে। তো অ্যাভারেজে 55,000 টাকা প্রাইস রেঞ্জে আপনি এই ফোনটা কিনবেন কিনা? আমার কাছে মনে হচ্ছে যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান, স্যামসাং এবং আইফোনের বাইরে কিছু দেখতে চান, তাদের জন্য এটা আসলে একটা বেস্ট অপশন। আমার কাছে নিজেরই ভালো লাগতেছে, মনে চাচ্ছে যে 6 মাস ইউজ করি এটা, বাট এটার ইউআইটা আরেকটু বেটার হতে পারতো। এনিওয়ে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো X200 FE, তো ফাইন এডিশন যেটা, সেটা আমরা অবশ্যই দেখে নিলাম। তো যেহেতু দেখে অবশ্যই আমরা রিয়েক্ট করছি, সেটা তোমরা ভালো করে দেখেছো। যদি আমি বলি এটা অবশ্যই 55,000 এটা বেস্ট ক্যামেরা ফোন, অবশ্যই ক্যামেরা ফোন। মানে যে ছবি কোয়ালিটি অবশ্যই ভাই একদম পুরো অসাধারণ ভাই। ভাই বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড ইমেজ পছন্দ করে তাদের কাছে ছবি কোয়ালিটি বেশ গুড। বাট যারা একদম ন্যাচারাল ছবি পছন্দ করে বা ন্যাচারাল ছবি দেখি ফটোগ্রাফি করতে চায় তাদের কাছে হয়তো ভালো লাগবে না। বাট আমার মতো যাদের ওই যে মানে কি সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড মানে ছবিগুলো কি বেশি পছন্দ, তাদের কাছে হয়তো বেশি ভালো লাগবে এই আর কি। ওভারঅল বেশ গুড। আর ফোনটার ডিজাইন যদি বলি, ডিজাইনটা বেশ সুন্দর, প্লাস কি মানে ডিজাইনটা কি অবশ্যই আইফোন 16 এর মতো, ঠিক আছে, 16 সিরিজের মতো, ঠিক আছে, দেখতে অনেকটাই। বাট ডিজাইনটা বেশ গুড, বেশ প্রিমিয়াম। আর ডিসপ্লেটা রাউন্ড শেপ ডিসপ্লে কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে, যেটা কিন্তু আসলে অসাধারণ। তো ওভারঅল বেশ ভালো। আর ব্যাটারিটা বেশ বড়সড় পাচ্ছি এই আর কি। তো এটা মানে এটা অবশ্যই একটা ক্যামেরা কেন্দ্রিক ফোন, বাট ক্যামেরা কেন্দ্রিক ফোন হওয়ার সত্ত্বেও কি এটা যে চিপসেটটা মানে এসএসসিটা দিয়েছে সেটা হলো কি Dimensity 9300 প্লাস। তো যেটা অবশ্যই একটা পাওয়ারফুল এসএসসি, যেটা দিয়ে তুমি রেগুলার কাজ, ভিডিও এডিটিং, তারপর কি কন্টেন্ট ওয়াচিং করতে পারবে, প্লাস কি যারা গেমার আছে তারা গেমিংও করতে পারবে, কোনো সমস্যা নেই। তো যেটা এক কথা অবশ্যই পুর। তো বলো যে মোটামুটি এটা অবশ্যই একটা অলরাউন্ডার ফোন বলতে পারো, বা ক্যামেরা কেন্দ্রিক ফোন হিসেবে কি বেস্ট, এটা মানে কি বেশ একটা ভালো ফোন। তো যাদের বাজেটটা 55,000 বা যারা কি একটা ক্যামেরা ফোন নিতে চাচ্ছ বাট বাজেটটা 55,000 প্লাস, তো তারা অবশ্যই ফোনটা দেখতে পারো এই আর কি। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ আর রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।